আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের ৭২ সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না তাদের কাছে। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছেন। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন, বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছেন। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করতে চেয়েছিল। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এইরকম কোনো সাহস যাতে সে দেখাতে না পারে। সুতরাং ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা স্যাবোটাজ করেছিল, যেটা নুরুল হক নুরু ওইখানে বললেন। ২৮শে অক্টোবর ২০২৩ সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে ওখানে স্যাবোটাজ করা হলো। তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে ওই যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্নভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশনগুলোতে তার বয়ান। এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাক ডাউন, এই যে পুরো প্লটটা তারা রেডি করে রেখেছিল। তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহি না থাকা, যে কোনোভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, খুন সব কিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে, জনগণ তাকে উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন না। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না। কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে, একই আবর্তে ঘুরপাক খেতে থাকব। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে, আর অন্য কেউ আসলে তখন আরেক দলের বিচার হবে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো না। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল, অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করো, তাহলে পেতে হবে, পাওয়া যেতে পারে। কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছি, আমার জমি দখল হয়ে যাচ্ছে, মব তৈরি করতে পারলে, তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে, তাইলে যদি কিছু পারা যায়। এইটা যদি হয় রাষ্ট্র, এই রাষ্ট্র তার
নতুন যাত্রা তো দূরের কথা, আবারও বলি টিকে থাকার যে লক্ষণগুলো সেগুলো হারাতে বসেছে বলেই আবারও চিহ্নিত করতে হবে। কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য, এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি বড় পার্টি, দেশে কয়েকবার ক্ষমতায় ছিল, এগুলো আমরা সবাই জানি। বিএনপির মতো রাজনৈতিক দল 18 সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে, রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এইটার মধ্যে আর কোনো জায়গা নেই, এই রাষ্ট্র এভাবে চলবে না। কাজেই তাদের 16 সালের ভিশনকে তারা 27 দফায় উত্তীর্ণ করেছেন, নতুন জায়গায় যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে, সংস্কার করতে হবে। যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলকভাবে আকারের ছোট দলগুলো অনেকদিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি, কিন্তু এটা তো তখনও জাতীয় প্রশ্ন হয়নি। একটা দাবি উত্থাপিত হতে হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে, সেটা কেবল প্রচারণার বিষয় নয়, সেটা কেবল ব্যক্তিবিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয়, ওটার বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে। 18 সালের নির্বাচনের পরে, 14-র অভিজ্ঞতা এবং 18-র পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে, প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। অভ্যুত্থান এই সংস্কারের আকাঙ্ক্ষাকে আরো গভীর করেছে। আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল, তারাও এটা গ্রহণ করেছেন। ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে। কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো যে অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গ বলা হলো তখন অনেকেই নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইলেন। মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয়, আমরা এই সংস্কার করে ফেলতে পারবো। এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে, এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ। অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে, কাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না, এইরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল। জাতীয় ঐক্য ছাড়া এই ট্রানজিশন করতে পারবে না। সবাই জানে পতিত ফ্যাসিস্টরা স্যাবোটাজ করতে চাইছে, পতিত ফ্যাসিস্টরা অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইবে, এটা সবারই জানা আছে। এবং তাদের দেশি বিদেশি মিত্র ভারতে বসে থেকে শেখ হাসিনা যখন এখানে স্যাবোটাজ করতে চান, তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, তারা আসলে কি চান। কাজে এইটা খুবই স্বাভাবিক তো, এবং এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনকারী শক্তিসমূহ যারা নতুন ভাবে পুরো